হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং যে বিষয়গুলো আজকে আলোচনা করব তা প্রথমেই জানাচ্ছি। আপনাদের আজকের বিষয়ের মধ্যে আছে উদারপন্থী 8 ইমিগ্রেশন জাজকে চাকরিচ্যুত করেছে ট্রাম্প প্রশাসন। রাজনৈতিক আশ্রয় প্রার্থী যারা, তাদের মধ্যে হতাশা বিরাজ করছে। এই বিষয়টি আজকে আলোচনা করব। ঝুঁকিপূর্ণ দেশে জন্মগ্রহণকারীদের সিটিজেনশিপ শপথ অনুষ্ঠান স্থগিত ঘোষণা করা হয়েছে। তালিকায় আরও দেশের নাম আসছে। এই বিষয়টি আজকে আলোচনা করব। ব্রুকলিনে বাংলাদেশিদের প্রিয় কমিউনিটি ক্ষমতায়নের অন্যতম প্রতিকৃত হাজী আবুল হোসেনের ইন্তেকাল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বিষয়টি জানার চেষ্টা করব। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কৌতূহল, এই বিষয়টি জানার চেষ্টা করব। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে থাকবেন ডক্টর মুজিবুর রহমান মজুমদার, ইব্রাহিম চৌধুরী খোকন, আলহাজ মফিজুর রহমান এবং আমাদের সাথে সাংবাদিক সুমন জয়েন করবেন। আরও থাকবে নিউজ আপডেট জানাবেন নাজবুল হাসান। তার আগে যারা ফেসবুকে আছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজবুল হাসান, যাচ্ছি আপনার কাছে। আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ বুধবার, ডিসেম্বর মাসের 3 তারিখ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে তার কথোপকথনের কথা স্বীকার করেছেন এবং প্রায় 10 দিন আগে এই কথাবার্তা হয়েছে বলে তিনি আজকে জানিয়েছেন। তার ঘনিষ্ঠজনদের এবং যারা এই টেলিফোন সংলাপ শুনেছেন, অন্তত সেরকম 4 জন ব্যক্তির সূত্র উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে টেলিফোনে কথা বলার সময় মাদুরো প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রস্তাব দিয়েছিলেন যে তিনি ভেনেজুয়েলা ছেড়ে যেতে রাজি আছেন যদি তিনি এবং তার পরিবার সব ধরনের দায় মুক্তি দেওয়া হয় এবং এবং দায় মুক্তি দেওয়া এবং তার বিরুদ্ধে ভেনেজুয়েলার বিরুদ্ধে স্যাংশন রয়েছে যুক্তরাষ্ট্রের, সেই স্যাংশন প্রত্যাহার করা হয় এবং 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 তিনি সম্পূর্ণ লিগ্যাল ইমিউনিটি চেয়েছেন অবশ্য প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে এবং ইউএস যুক্তরাষ্ট্রের স্যাংশন প্রত্যাহার করার দাবি জানিয়েছেন এবং ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক কোর্টে যে মামলাটি দায়ের করা হয়েছে সেটিও তিনি প্রত্যাহার করার অনুরোধ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প তাদের সম্মতি দিয়েছেন এমনটা তিনি মন্তব্য করেননি, যদিও তিনি বলেছেন যে দুজনের মধ্যে কথাবার্তা অত্যন্ত আন্তরিকতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প নিকোলাস মাদুরোর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, যাকে ড্রাগ যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অন্যতম হোতা হিসেবে অভিযুক্ত করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং তাকে উৎখাতের জন্য পুরস্কারও ঘোষণা করা হয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। এবং এরপরও প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রস্তাবে রাজি হননি। তিনি হয়েছেন কিনা সেটি অবশ্যই এখনো জানা যায়নি এবং তিনি শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র পুরোপুরি আক্রমণ কিনা ভেনেজুয়েলার বিরুদ্ধে সে বিষয়টি এখন পরিষ্কার নয়। তবে যুক্তরাষ্ট্র সামরিকভাবে ভেনেজুয়েলার বিরুদ্ধে আক্রমণ চালাতে সম্পূর্ণ প্রস্তুতি ইতিমধ্যে সেরে ফেলেছে যদিও। এবং তবে মাদুরো অবশ্য বলেছেন পরবর্তীতে সাংবাদিকদের যে তিনি এখনো মনে করেন যে এই সমস্যাটির একটি শান্তিপূর্ণ সমাধান সম্ভব। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর যে দলটি রয়েছে ইসরায়েলের পার্লামেন্টে, সেই দলটি সেই কোয়ালিশন দরকার, সেই শরিক দলের সবগুলো দলের সদস্যরা এই পার্লামেন্টে যারা রয়েছেন পার্লামেন্ট সদস্য, তারা আজকে পার্লামেন্টের একটি ভোটে প্রেসিডেন্ট ট্রাম্পের যে গাজা শান্তি চুক্তি প্রস্তাবটি পার্লামেন্টে তোলা হয়েছিল ভোটের জন্য, তাতে তারা সমর্থন দেননি। অর্থাৎ নেতানিয়াহুর কোয়ালিশন, নেতানিয়াহুর দলের সাথে শরিক দলগুলো যারা পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ দলের অংশ হিসেবেই নেতানিয়াহু প্রধানমন্ত্রী যদিও, কিন্তু তারা আজকে প্রেসিডেন্ট ট্রাম্পের সেই গাজা চুক্তি পার্লামেন্টে উত্থাপন করা হয়েছিল ভোটের জন্য এবং তাদের তারা সমর্থন দেননি যদিও, কিন্তু তা সত্ত্বেও সেটি পাস হয়েছে এবং 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 সেটি ইসরায়েলের বিরোধী দলীয় নেত্রী পার্লামেন্টে ইয়ার লাপিড, যিনি সাবেক প্রধানমন্ত্রী অবশ্য, তিনি এই প্রস্তাবটি তুলেছিলেন এবং যদিও এটি একটি প্রতীকী ভোট ছিল এবং সেই প্রতীকী ভোটও শেষ পর্যন্ত বেঞ্জামিন নেতানিয়াহুর দল সম্মত হয়নি। 120 জন সদস্যের মধ্যে
39 জন সেইটার পক্ষে ভোট দিয়েছেন, বাকিরা সবাই বিপক্ষে ভোট দিয়েছেন। যেহেতু এটি প্রতীকী ভোট ছিল, তবে তাই এই ভোটের ফলাফল কোনো কিছু পরিবর্তন করবে না শান্তি চুক্তির, কিংবা শান্তি চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রেও অন্তরায় হবে না। তবে প্রতীকী ভোটটি ইসরায়েলের বিরোধী দলের নেত্রী, যিনি সাবেক প্রধানমন্ত্রী, তিনিও তুলেছেন, এবং এর মাধ্যমে তিনি বলেছেন পরবর্তীতে টুইটার, যেটি বর্তমানে এক্স নামে পরিচিত, সেখানে এক বার্তায় বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবটি প্রতীকী ভোটে পরাজিত হলো, ইসরায়েল ইতিমধ্যেই মন্ত্রী পরিষদে সেটি অনুমোদন করেছে, এবং এর ফলে এটি কার্যকর করতে আর কোনো বাধা রইল না। অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি আজকে জবাব দিয়েছেন যে ইতিমধ্যেই সমগ্র যুক্তরাষ্ট্র জুড়ে বিভিন্ন আদালত থেকে আহ, বিপুল পরিমাণ ইমিগ্রেশন জাজ, বিচারকদের চাকরিচ্যুত করা হয়েছে, যাদেরকে সাবেক প্রশাসন, বাইডেন প্রশাসনের সময় নিয়োগ দেওয়া হয়েছিল, কিংবা আরো অনেকে আগেও তাদের অনেকে নিয়োগ দেওয়া হয়েছিল বিভিন্ন প্রেসিডেন্টের সময়। তাদের অনেককেই ইতিমধ্যেই চাকরিচ্যুত করেছে ডিপার্টমেন্ট অফ জাস্টিস, অ্যাটর্নি জেনারেলের অধীনস্থ ডিপার্টমেন্ট। এবং যদিও যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন জাজ যারা রয়েছেন, তারা কিন্তু ফেডারেল কোর্টের আওতায় নন, তারা হচ্ছেন ডিপার্টমেন্ট অফ জাস্টিসের আওতায়, এবং ডিপার্টমেন্ট অফ জাস্টিসের সর্বময় ক্ষমতা কিন্তু অ্যাটর্নি জেনারেল হাতে, এবং অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা বলে এই সমস্ত ইমিগ্রেশন বিচারকদের চাকরিচ্যুত করেছে। গতকাল নিউ ইয়র্ক এলাকা থেকে প্রায় 8 জন ইমিগ্রেশন বিচারককে চাকরিচ্যুত করা হয়েছিল, এবং এর ফলে তাদেরই একজন, নিউ ইয়র্কে নয়, যিনি এর আগে তিনি বস্টনে ছিলেন, সেই বিচারক, 100 জনের মতো বিচারককে ইতিমধ্যে এই বছর প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্বভার গ্রহণের পর 100 জন ইমিগ্রেশন বিচারককে ইতিমধ্যে চাকরিচ্যুত করা হয়েছে। তাদের একজন মামলা দায়ের করেছেন, তিনি ওহাইও থেকে ইমিগ্রেশন জাজের দায়িত্ব পালন করছিলেন ওহাইওতে, এবং তিনি হচ্ছে জাজ টানিয়া নিমার। আর সেই টানিয়া নিমার তার যে অভিযোগনামা মামলা দায়েরের সময় তিনি করেছিলেন, উত্থাপন করেছেন, তাতে বলা হয়েছে যে লিঙ্গ বৈষম্য, অর্থাৎ তিনি মহিলা, এই কারণে তাকে চাকরিচ্যুত করা হয়েছে, এবং বেসড অন লিঙ্গ এবং জাতীয়তা এবং পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, অর্থাৎ রাজনৈতিক মতবাদ, লিঙ্গ বৈষম্য এবং জাতীয়তার ভিত্তিতে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, সেটি তিনি আনুষ্ঠানিকভাবে আদালতে আর্জি পেশ করেছেন। কিন্তু তার জবাবেই গতকাল প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি জানিয়েছেন যে ঘটনাচক্রে আমিও কিন্তু একজন মহিলা, এবং মহিলা হয়ে মহিলার শুধু মহিলা হওয়ার কারণে তাকে চাকরিচ্যুত করা হয়েছে, এই অভিযোগটি সঠিক নয়। বরং যে সমস্ত বিচারকরা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে যারা রাজনৈতিক আশ্রয়ের প্রার্থনা করেন কিংবা বিভিন্ন ইমিগ্রেশন সুবিধা প্রার্থনা করেন, তাদের অনেকেই বিভিন্ন দেশ থেকে আগত ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড থাকা সত্ত্বেও বিচারকরা এদের সহজেই সম্মতি দিয়ে ফেলেন এদের আবেদনে, এবং এটি যুক্তরাষ্ট্রের আইন শৃঙ্খলা এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে। সেটি হচ্ছে প্যাম বন্ডির মূল কথা ছিল। এবং যেহেতু এই সমস্ত বিচারকরা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা, সাধারণ নাগরিকদের নিরাপত্তা, যুক্তরাষ্ট্রের সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় আনেন না, সেহেতু তাদের পরিবর্তন করা ছাড়া ডিপার্টমেন্ট অফ জাস্টিসের আর কোনো গতিও নেই, আর কোনো উপায়ও নেই। সেই জন্যই তাদেরকে বরখাস্ত করা, এবং আরো অনেকেই হয়তো বা বরখাস্ত করা হবে এমন ইঙ্গিত তিনি দিয়েছেন, যদিও সরাসরি তিনি বলেননি আর কি পরিমাণ ইমিগ্রেশন বিচারককে তিনি চাকরিচ্যুত করা হবে। তবে এই চাকরিচ্যুতির ফলে যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন কোর্ট যেটি রয়েছে, ইমিগ্রেশন আদালত যে সিস্টেমটি, সেটিকে অনেকটা এখন কাজের চাপে, তীব্র চাপ, তার কারণ ইমিগ্রেশন বিচারক কমে যাওয়ায় বিভিন্ন ক্ষেত্রে সিদ্ধান্ত প্রদানের বিষয়টি বিলম্বিত হচ্ছে, এবং এই বিলম্বের ফলে অনেকের জন্যই বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। তার কারণ অনেকেরই হয়তোবা ওয়ার্ক পারমিট শেষ হয়ে গেছে, নতুন করে ওয়ার্ক পারমিট নবায়নের ব্যাপারে জটিলতা দেখা দিয়েছে, আদালতের সিদ্ধান্তের দীর্ঘসূত্রিতা তাদের যুক্তরাষ্ট্রের অবস্থানকে আরো বিপন্ন এবং বিপদযুক্ত করে ফেলেছে। এই বিষয়টিও আজকে একই সাথে উত্থাপিত হয়েছে। যদিও ডিপার্টমেন্ট অফ জাস্টিস সরাসরি বলেছে যে ইতিমধ্যে আমরা জানি 19টি দেশে পর্যন্ত দেশ থেকে যারা এই দেশে বিভিন্ন ইমিগ্রেশন সুবিধার আবেদন করেছিল, এমনকি নাগরিকত্ব পরীক্ষা পাশ করার পরও তাদের নাগরিকত্বের যে আনুষ্ঠানিকতার পর্ব দিয়ে বাকি রয়েছে, যেটি হচ্ছে ন্যাচারালাইজেশন সার্টিফিকেটের বিতরণ এবং আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের আনুগত্য স্বীকার করে শপথ গ্রহণের অনুষ্ঠান, সেটিও বাতিল করে দেওয়া হচ্ছে, অনেক ক্ষেত্রে সেটি স্থগিত রাখা হচ্ছে।
এবং এই ক্ষেত্রে আরো দীর্ঘসূত্রি তার সূত্রপাত হচ্ছে বলে অনেক ইমিগ্রেশন অ্যাটর্নিরাও অভিযোগ করেছেন। তবে এই সংখ্যা যে 19টি দেশের কথা বলা হচ্ছে, এই সংখ্যা আরো বাড়তে পারে, এই তালিকার আরো বৃদ্ধি করতে পারে। তার কারণ ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে, অ্যাটর্নি জেনারেল এবং ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির পক্ষ থেকে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির পক্ষ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ব্যবস্থাকে ঢেলে সাজানো, বিশেষ করে যাদেরকে আশ্রয় দেওয়া হচ্ছে তাদের বিষয়টি আরো যাচাই বাছাইয়ের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যেটাকে বলা হয় ইমিগ্রেশনের টার্মস অনুযায়ী ভেটিং। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে আজকে যুক্তরাষ্ট্রের ফেডারেল বাহিনী অর্থাৎ ইমিগ্রেশন, কাস্টম এনফোর্সমেন্ট, ন্যাশনাল গার্ড এবং আরো ফেডারেল আইন শৃঙ্খলা পরিস্থিতির সমন্বয়ে নিউ অর্লিয়েন্স এবং মিনেসোটাতে অভিযান, মিনেসোটার মিনিয়াপলিসে অভিযান চালানো শুরু হয়েছে। ইতিমধ্যেই মিনেসোটার একজন আইন পরিষদের আইন পরিষদের সদস্য জানিয়েছেন যে তিনি খবর পেয়েছেন 100-রও বেশি ফেডারেল এজেন্ট ইতিমধ্যেই মিনেসোটার মিনিয়াপলিস নগরীতে তাদের কার্যক্রম শুরু করেছে, তাদের অভিযান শুরু করেছে। কার্যক্রম ঠিক বলা যাবে না, অভিযান শুরু করেছে ইতিমধ্যেই। এবং প্রেসিডেন্ট ট্রাম্প এই দুটি শহরে অভিযান পরিচালিত হবে এই বিষয়টি জানানোর 24 ঘন্টার মধ্যেই সেখানে অভিযান শুরু করা হয়েছে। নিউ অর্লিয়েন্স, লুইজিয়ানার এবং মিনেসোটার মিনিয়াপলিস, বিশেষ করে সোমালি অভিবাসী যারা রয়েছেন তাদের বিরুদ্ধে প্রেসিডেন্ট এতটাই ক্ষুব্ধ যে তিনি কোন সোমালি নাগরিককে যুক্তরাষ্ট্রে বসবাসের অনুমতি দিতে চান না। যাদের অনুমতি দেওয়া হয়েছে ইতিমধ্যেই তাদের বিষয়টি আরো দেখভাল করার, আরো খতিয়ে দেখার তিনি নির্দেশ দেওয়া হয়েছেন। তার কারণ প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষায় যে সোমালিয়া থেকে যারা এসেছে তাদের প্রায় বেশিরভাগই এবং প্রায় শতভাগই তার বিবেচনায় সবাই বিভিন্ন ভাবে ক্রিমিনাল কর্মকাণ্ডে জড়িত ছিল সোমালিয়াতে, এবং সোমালিয়াতে এবং তারা যুক্তরাষ্ট্রে এসে তাদের সেই একই কর্মপদ্ধতি অব্যাহত রেখেছে বলে প্রেসিডেন্ট ট্রাম্পের এবং ট্রাম্প প্রশাসন সেই ধারণা পোষণ করে। এবং ইতিমধ্যেই সোমালীয় বংশোদ্ভূত যারা যুক্তরাষ্ট্রের আইন পরিষদে নির্বাচিত হয়েছেন, কংগ্রেসে নির্বাচিত হয়েছেন, তাদের বিরুদ্ধে তিনি বিভিন্ন কঠোর ভাষায় বক্তব্য দিতে শুরু করেছেন। তবে এখনো পর্যন্ত মিনিয়াপলিস কিংবা নিউ অর্লিয়েন্স অভিযানের ব্যাপারে কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা সেই ধরনের কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস নিউ ইয়র্ক সিটির পরবর্তী মেয়র জোহরাল মামদানির সাথে বৈঠকের 24 ঘন্টা পার না হতেই নতুন আরেকটি অধ্যাদেশ, এক্সিকিউটিভ অর্ডার, নির্বাহী আদেশ যেটি বলা হয়, মেয়রের নির্বাহী আদেশ জারি করেছেন। এবং সেই নির্বাহী আদেশে বলা হয়েছে যে নিউ ইয়র্ক সিটি প্রশাসন ইসরায়েলে বিনিয়োগের জন্য নিউ ইয়র্ক সিটি যে পেনশন তহবিল ব্যবহার করা হয় সেটিতে যাতে কোনো প্রকার বাধা দেওয়া না হয় সেই বিষয়ে এই মেয়র এরিক অ্যাডামসের এই সিদ্ধান্তটি, নির্বাহী আদেশটি দেওয়া হয়েছে। যে সেটি হচ্ছে যে যাতে এবং এই নির্বাহী আদেশে নিউ ইয়র্ক সিটি প্রশাসনকে ইনভেস্টমেন্ট কিংবা পেনশন স্কিমের নিউ ইয়র্ক সিটি ইসরায়েলের কোন পেনশন, ইসরায়েলের কোন ব্যবসা কিংবা ইসরায়েলের সরকারি কোন ফান্ডে নিউ ইয়র্ক সিটির পেনশন স্কিমের যে অর্থ যাতে বিনিয়োগ নিষিদ্ধ করতে না পারে, বিনিয়োগ বন্ধ করতে না পারে, সেই জন্যই মেয়র এরিক অ্যাডামস এই নির্বাহী আদেশটি দিয়েছেন। এবং কোনো না কোনো ভাবেই যেন এই সমস্ত সিদ্ধান্তের ব্যাপারে ইসরায়েলকে বৈষম্যের শিকার না করা হয়, ইসরায়েল যাতে বৈষম্যের কবলে না পড়ে সেই জন্য এই বিষয়টি স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে। মেয়র এরিক অ্যাডামসের বিদায়ী মেয়র বলা যায়, তিনি আর 1 মাসেরও কম সময়ে দায়িত্ব রয়েছেন। সেই সময়টুকু যতটুকু বাকি রয়েছে সেই সময়ের মধ্যেই তিনি এই নির্বাহী আদেশটি জারি করেছেন, যেটি অনেকটি বিব্রতকর অবস্থায় ফেলে দিবে জোহরাল মামদানিকে, পরবর্তী মেয়র। কারণ তিনি এই সিদ্ধান্তের সাথে একমত কিনা কিংবা এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন কিনা এর উপর অনেক কিছু নির্ভর করছে নিউ ইয়র্ক সিটির প্রশাসনে তার দায়িত্ব পালনের ক্ষেত্রে। এবং ইতিমধ্যে যদিও আমরা জানেন যে নির্বাচনী প্রচারণার সময় জোহরাল মামদানি একাধিকবার মন্তব্য করেছেন যে নিউ ইয়র্ক সিটি পেনশন ফান্ডের যে অর্থ ইসরায়েলে বিনিয়োগ করা হয়, ইসরায়েলের বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিভিন্ন বিনিয়োগে নিউ ইয়র্ক সিটির যে অর্থ বিনিয়োগ করা হয়েছে সেটি তিনি বন্ধ করে দেবেন। কিন্তু তিনি সেই সুযোগ পাওয়ার আগেই মেয়র এরিক অ্যাডামস এই নির্বাহী আদেশটি জারি করে দিলেন, যার ফলে নিউ ইয়র্ক সিটি প্রশাসনকে আনুষ্ঠানিক আদেশনামার মাধ্যমে বারণ করা হয়েছে যে নিউ ইয়র্ক সিটি যেন কোনো না কোনো ভাবে ইসরায়েলে
বিনিয়োগ থেকে বা ইসরায়েলের বিনিয়োগ বন্ধ না করে। যাই কি হচ্ছে মেয়র জোহরান মামদানির পরবর্তী সিদ্ধান্ত গ্রহণের বিষয়। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে আপনারা জানেন আগামী 8ই ডিসেম্বর থেকে যারা সাবওয়ে ব্যবহার করেন, বিশেষ করে কুইন্স থেকে যারা ম্যানহাটনে যান, তাদের জন্য নতুন একটি সিদ্ধান্ত আসছে 8ই ডিসেম্বর থেকে এটি কার্যকর করা হবে এফ এবং এম ট্রেন। এটি শুধু সপ্তাহের চাকরি দিবস অর্থাৎ সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সকাল 6টা থেকে রাত 9টা 30 পর্যন্ত এফ ট্রেন, যেটি এখন কুইন্স ব্রিজ জ্যাকসন হাইটস থেকে কুইন্স ব্রিজ হয়ে ম্যানহাটনে যায়, সেটি 8 তারিখ থেকে জ্যাকসন হাইটস থেকে কুইন্স ব্রিজ হয়ে না গিয়ে সেটি যাবে কুইন্স প্লাজা হয়ে। আর এম ট্রেন যেটি জ্যাকসন হাইটস থেকে লোকাল যদিও, যেটি কুইন্স প্লাজা হয়ে ম্যানহাটনে যেত, সেটি এখন যাবে কুইন্স ব্রিজ হয়ে। শনিবার এবং রবিবার এবং ছুটির দিনে এফ ট্রেনের স্বাভাবিক রুট যেটি রয়েছে সেটি অব্যাহত থাকবে, অর্থাৎ সপ্তাহের উইকেন্ড গুলোতে এফ ট্রেন যথারীতি কুইন্স ব্রিজ হয়ে যাবে, কিন্তু উইকডেজে সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত এফ ট্রেন কুইন্স প্লাজা হয়ে ম্যানহাটনে যাবে। আর সেই পরিবর্তে এম ট্রেন যেটি বর্তমানে কুইন্স ব্রিজ হয়ে ম্যানহাটনে যায়, সেটি যাবে কুইন্স প্লাজা হয়ে সপ্তাহের উইকডেজ গুলোতে সকাল 6:30 থেকে সকাল 6টা থেকে রাত 9:30 পর্যন্ত। আপাতত এখানে শেষ করি, আবার আপনার সাথে কথা হবে। আপনার সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজবুল হাসান, থ্যাংক ইউ। আপনি যেটা বললেন যে 9 জন ইমিগ্রেশন জাজকে বাদ দেওয়া হয়েছে এবং তারা সবাই ছিলেন উদারপন্থী, 8 জন ইমিগ্রেশন জাজকে, রাইট? আগে একটু সুমন আপনার কাছে শুনি তো কি হয়েছে ঘটনা, তারপরে একটু অ্যানালাইসিস করবো এটার উপর। হোয়াট হ্যাপেন্ড? নিউ ইয়র্কে 8 জন জাজকে ফায়ার করা হয়েছে, মানে বরখাস্ত করা হয়েছে গত পরশুদিন। তো এখানে আমি একটা জিনিস যোগ করতে চাই যে গত 2-3 দিনের আজকে এনপিআর নিউজ একটি প্রতিবেদন করেছে, অনুসন্ধানী প্রতিবেদন। সেখানে দেখা গেছে যে গত 2 সপ্তাহে নিউ ইয়র্ক, সান ফ্রান্সিসকো, বস্টন সহ টোটাল 14 জন, এর মধ্যে 8 জন হচ্ছে নিউ ইয়র্কের, বাকিরা হচ্ছে সান ফ্রান্সিসকো এবং বস্টনে বাকি 6 জনের, টোটাল 14 জনকে গত 2 সপ্তাহের মধ্যে ইমিগ্রেশন জাজ তাদেরকে ফায়ার করা হয়েছে। এছাড়া আপনার এখানে আরেকটা বিষয় জানা জরুরি, যেটা হচ্ছে আপনার ফেডারেল প্লাজায় যে 8 জন জাজকে বরখাস্ত করা হয়েছে, সেখানে আপনার প্রায় 34 জন বিচারক দায়িত্বরত ছিলেন। এখানে এর আগেও আরো 6 জনকে বদলি এবং বরখাস্ত অবসরে এইভাবে আরো গত 5-6 মাসে আরো 6 জনকে এরকম বদলি বরখাস্ত করা হয়েছে। সেখানে আরো 8 জন বরখাস্ত করার পরে, যে আমরা যতটুকু জানি যে নিউ ইয়র্ক একটি ইমিগ্রেশন বান্ধব সিটি, সেখানে অনেক মামলা, ইমিগ্রেশন সংক্রান্ত অনেক মামলা ঝুলিয়ে আছে অনেক পরিমাণে, কিন্তু এখানে জাজ হচ্ছে আপনার টোটাল 34 জনের মধ্যে 8 জন এখন বরখাস্ত করা হয়েছে, এর আগে আরো 6 জন, তার মানে মোটামুটি 24-25 জনের মতো এখন আছেন দায়িত্বরত। আর এখানে তাদের অল্টারনেট হিসাবে, যেটা এনপিআর বলতেছে, তাদের অল্টারনেট হিসাবে সামরিক যে আইনজীবী যাদেরকে জাজে যাবে অস্থায়ী জাজ হিসাবে নিয়োগ দেওয়া হবে। কিন্তু এখানে একটা সমস্যা তৈরি হতে পারে যে এই জাজরা বিশেষ করে ইমিগ্রেশন সংক্রান্ত বিষয়ে অভিজ্ঞ না, তো তারা এই মামলা পরিচালনার ক্ষেত্রে অনেক সময় অভিবাসীরা ক্ষতিগ্রস্ত হতে পারে, কিংবা মামলা জট, কিংবা তারা ওই বিষয়টা বুঝে ওঠার আগেই কিন্তু তাদের ওই যে অস্থায়ী সময়টা কেটে যাবে। কিন্তু ওই মামলা জট কিংবা মামলার যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে, সেটা নিয়ে একটা আশঙ্কা করেছেন সাবেক ইমিগ্রেশন বিচারক এবং ইমিগ্রেশন বিশ্লেষকরা। আরেকটা বিষয় আমি বলে রাখি, এখানে হচ্ছে আরেকটা জিনিস, অনেকে দেখা গেছে যে অভিবাসন আদালতে মামলা পেন্ডিং আছে, ফাইনাল হিয়ারিং, মাস্টার হিয়ারিং এরকমই আছে, কিন্তু দেখা গেছে এর সাথে এখন নতুন করে আরেকটা জিনিস আমি বলতে পারি, আমার কিছু পরিচিত জনের সাথে এরকম হয়েছে যে তাদের ফাইনাল হিয়ারিং 2028-2029 শেষের দিকে, কিন্তু দেখা গেছে যে হঠাৎ তাদের কাছে নোটিশ চলে আসছে আইসের কাছ থেকে যে আইস অফিসে যেতে হবে ওইখানে যাওয়ার জন্য। তো তারা গেছেন, নিয়ম মেনেই গেছেন,
কিন্তু এখানে যাওয়ার পর তাদেরকে ডিটেনশনে নিয়ে রাখা হয়ে গেছে। এরকম নিউ জার্সিতেও আছেন, কানেকটিকাট, বস্টন, বিভিন্ন জায়গায় আইসে ডিটেনশন সেন্টারে তাদেরকে স্থানান্তর করা হয়েছে। যে এই জিনিসটা আসলে সবচেয়ে মারাত্মক। এটা আসলে আমি যতটুকু বিশ্লেষণ করে কিংবা বিভিন্ন গণমাধ্যম, এখানকার মেইন স্ট্রিমের যে গণমাধ্যম সিবিএস নিউজ, এনপিআর, এপি, নিউ ইয়র্ক টাইমস, এগুলো দেখে আমি যতটুকু ধারণা করতে পারছি আর কি, যে আইস ঢালাওভাবে গ্রেপ্তার না করে তারা ওই র্যান্ডম চেকিং কিংবা র্যান্ডমাইজ ভাবে বিভিন্ন অভিবাসী, যাদের অভিবাসন প্রত্যাশী, মানে যারা এখানে আসছে বিভিন্ন কাগজপত্র ডকুমেন্টারি সহ সবকিছু তাদের জমা দিয়েছে, এই দেশে ইমিগ্রেশনের যে আইন আছে সে আইন মেনে সবকিছু করতেছে অভিবাসন প্রত্যাশী, তো তাদেরকে অনেককেই মানে ওই ইমিগ্রেশন কোর্টে তার বিচার প্রক্রিয়াধীন আছে, কিন্তু তাকে আইস কিংবা ফেডারেল বাহিনী বিভিন্ন র্যান্ডম চেকিং অথবা নোটিশ দিয়ে ডেকে নিয়ে তাদেরকে সরাসরি যে এক্সপেডিটেড রিমুভাল অথবা ইউএসসিআইসও এরকম কাজ করতেছে, অনেকে নোটিশ দিয়ে এক্সপেডিটেড রিমুভাল অর্ডার সরাসরি দিয়ে দিচ্ছে, তাদেরকে কোনো হেয়ারিং কিংবা কোনো কিছুর সুযোগ দেওয়া হচ্ছে না। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে যেই বিষয়টা নিয়ে যে বন্ডিং সিস্টেম, বন্ড কাউকে ধরে নিলে এটা বন্ড দিয়ে ছাড়ানোর একটা সুযোগ কিংবা কোর্টে যাওয়ার, বিচারকের সামনে যাওয়ার একটা সুযোগ, সেই সুযোগটা অনেকে পাচ্ছে না। এবং আরেকটা কাহিনী বলি, যেটা বাস্তব গত 1 মাস আগে ঘটছে, যে এরকম একজন বাংলাদেশি তার স্ত্রী সহ নিয়ে আসছিলেন, এখানে তার ছেলের জন্ম হয়। তো উনাকে কিছুদিন আগে আপনার এরকম আইস তাদের ইয়াতে ফেডারেল প্লাজায় ডেকে নিয়ে গেছে। সেখানে নিয়ে যাওয়ার পরে উনাকে ডিটেনশন সেন্টারে নিয়ে গেছে এবং উনার ওয়াইফকে শুধু রেখে দিছে, বলছে যে বাচ্চা যেহেতু এখানে বর্ন, সে সিটিজেনশিপ পেয়েছে, তো তাকে দেখাশোনার জন্য তার স্ত্রীকে রেখে দিছে, আর উনাকে বলতেছে যে না আপনি থাকতে পারবেন, আপনি চলে যেতে হবে। যে উনার মামলা, উনি এখনো ডিটেনশন সেন্টারেই আছে, কিন্তু এখনো পর্যন্ত মানে ওনার আইনজীবী কিংবা কেউ কোনো ব্যবস্থা করতে পারে নাই, যেমন কোর্টে নিয়ে আসার জন্য, বিচারকের সামনে নিয়ে আসার জন্য। এইরকম একটা পরিস্থিতি চলছে আর কি। এই হচ্ছে আমার কাছে সর্বশেষ। থ্যাংক ইউ সুমন, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব মফিজুর রহমান, আপনার কাছে একটু খবর নিয়ে নেই যে আমাদের আবুল হোসেন ভাই, যিনি আমাদের বাংলাদেশি কমিউনিটির অত্যন্ত প্রিয় একজন ব্যক্তিত্ব, এবং আমার মনে আছে আমরা প্রথম যখন আমেরিকা আসার পরে আপনাদের নিউইয়র্কে ভিক্টোরিয়া মিনারফুড ছিল, ওই মিনারফুডের স্বত্বাধিকারী ছিলেন, এবং আমার মনে আছে যে ওনার কাছে যেতাম আমরা। তারপরে আপনাদের চার্চ এভিনিউতে উনি মানি ট্রান্সমিটিং এজেন্সি করলেন, যে রকি এন্টারপ্রাইজ, রাইট? সো উনি আজকে হঠাৎ করে মারা গেলেন শুনলাম। বলবেন যে কিভাবে, কি হয়েছিল, কেন মারা গেলেন? আসলে উনি দীর্ঘ প্রায় 2.5 মাস পর্যন্ত অসুস্থ ছিলেন। লং আইল্যান্ড জুইস হসপিটালে ওনার ব্যাকবোনের একটা শ্বাসরুদ্ধকর অপারেশন হয়েছে, যেটা করতে প্রায় 2 দিন ধরে, একদিন 9 ঘন্টা, পরের দিন আবার 9 ঘন্টা। এরপর অনেকটাই উনি সুস্থ ফিল করছিলেন এবং কথাবার্তা ওনার স্বাভাবিকই ছিল, কিন্তু উনি উঠে বসতে পারেননি। এই কর্ম প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে উনি আজকে 2:06 শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত 2-3 দিন আগ থেকে ওনার নিউমোনিয়া ধরা পড়েছে। নিউমোনিয়ার কারণে ওনার শরীরের বিভিন্ন অর্গানগুলো অকেজ হয়ে গেছে। তো গতকালকে ডাক্তাররা ওনাকে লাইফ সাপোর্টে নিয়ে গেছেন এবং বলছে যে আমাদের আর কিছু করার নাই, এটাই আমাদের শেষ প্রচেষ্টা। আজকে আমি ছিলাম হসপিটালে, আমার জন্য অপেক্ষা করছিল 2:06 ওনার লাইফ বেড খুলে ফেলছে। আসলে আমাদের ব্রুকলিনের অত্যন্ত সহৃদয়বান একজন ব্যক্তি ছিল। উনি আমাদের নোয়াখালীর কোম্পানি প্রথম প্রতিষ্ঠাতা ক্যাশিয়ার এবং একজন উদ্যোক্তা, এবং উনি নিউইয়র্ক বেলাল মসজিদের একজন উদ্যোক্তা, প্রতিষ্ঠাতা, এবং এখনো উনি ক্যাশিয়ার হিসেবে বহাল আছেন, যদি উনি বেশ কিছুদিন পর্যন্ত দায়িত্ব পালন করতে পারতেছেন না। এবং নোয়াখালী সমিতির একজন লাইফ মেম্বার। আমরা কমিউনিটির পক্ষ থেকে ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি
এবং ওনার শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাচ্ছি। আগামী শুক্রবার হযরত বেলাল মসজিদে বাদ জুমা ওনার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। যেহেতু উনি চার্চ ম্যাকডোনাল্ডে দীর্ঘদিন ব্যবসা বাণিজ্য করেছেন, দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে বাংলাদেশ মুসলিম সেন্টার আফটার এশার 1 তারিখ, এবং শনিবার ওনাকে আমরা এলিজাবেথ ফুনারেলে আমরা দাফন করবো ইনশাআল্লাহ। ওনার ছেলে মেয়ে কয়জন আপনার? ওনার 2 ছেলে, কোনো মেয়ে নাই। 2 ছেলে উচ্চশিক্ষিত, দুজনে মাস্টার্স করেছেন, এবং ওনার স্ত্রী যেহেতু শাহনাজ আফা শেলি এই কমিটির একটা পরিচিত মানুষ ব্রুকলিনে, আপনি যাকে দীর্ঘদিন থেকে চিনেন, এবং ওনার বাইরেও সবাই ভালো লেখাপড়া করেছে সবাই এখানে। ওনার 2 বোন ওরা স্কুলের শিক্ষক, একজন আমার পাশে, আমার বাড়ির পাশে, ওনার বাড়ি আমার কাজিন। সবাই খুবই মর্মাহত, এবং শত শত মানুষ ওনার বাসায় এখনো ভিড় করতেছে, ওনার স্ত্রীর সাথে ওনার সন্তানদেরকে সমবেদনা জানানোর জন্য আসছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ জনাব মাহফুজুর রহমান, থ্যাংক ইউ। আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করি। থ্যাংক ইউ, ধন্যবাদ টাইম টেলিভিশনকে ওনার এই মৃত্যু খবর প্রচার করার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনাদের কাছে আসছি আবার জনাব নাজবুল হাসান এবং ইব্রাহিম সিদ্দিক খোকন। একটু ডক্টর মুজিবুর রহমান মজুমদার আমাদের সাথে যুক্ত হয়েছেন। ডক্টর মজুমদার, আপনাকে জানতে চাই যে হোয়াট ইজ দ্য লেটেস্ট অফ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া? তার ভাই আসসালামু আলাইকুম, অন্যান্য যারা আলোচকবৃন্দ আছেন সবাইকে আমার শুভেচ্ছা, অভিনন্দন এবং আমার সালাম আপনার দর্শকদের জন্য। তো লেটেস্ট যেটা হলো, ওনার অবস্থা এখনো ক্রিটিক্যাল, উনি এখন লাইফ সাপোর্টে আছেন, এবং নিউমোনিয়া থেকে আরো কিছু ইনফেকশন এখন হয়েছে, যা যা একটা সেকেন্ড ধরেন, আমি একটা খবর আসতেছে, একটা সেকেন্ড। জি, আমরা যেটা শুনছিলাম যে ডক্টর মুজিবুর রহমান মজুমদার উনি ব্যাখ্যা দিচ্ছেন যে সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা, উনি খুব সম্ভবত জরুরি একটা ফোন আসছে এবং উনি ফোনে কথা বলছেন, এরপরে আবার যুক্ত হবেন। নাজবুল হাসান, আমরা যেটা একটু আগে আলোচনা করছিলাম এবং ইব্রাহিম সিদ্দিক খোকন, যে তারেক রহমান সাহেবের দেশে ফেরা নিয়ে কোনো ইজ দেয়ার এনি প্রোগ্রেস অর এনি ইনফরমেশন? নাজবুল হাসান, উনি তো যাচ্ছেন এটাই শুনছি। হ্যাঁ, রাইট। সর্বশেষ যেটা শুনলাম উনি এখনো লন্ডনে। রাইট, আজকে তো আমরা শুনছিলাম যে রানা হয়ে গেছেন, তারপর শুনলাম লন্ডনে। আমার সাথে অবশ্যই ওনার প্রেস সেক্রেটারি সালেহ শিবলি ফোন করেছিলেন। উনি বললেন যে উনি যখন রানা হবেন তখন সবাই জানতে পারবে, এটা লুকানোর কিছু নেই। যে মুজিব ভাই, একটু শুনে আপনার কাছ থেকে। সিচুয়েশন হলো যে এখনো খুবই ক্রিটিক্যাল, লাইফ সাপোর্টে আছেন, কিছু ইনফেকশন আছে যেটা হার্ট ভালভে এফেক্ট করছে। তো ডাক্তার তারেক সাহেব উনি কার্ডিওলজি সোসাইটির যে চিফ ইয়েতে ইংল্যান্ডে, তার সাথে যোগাযোগ করছেন উনি। আমার যদি শুনছি আমি যে উনি বাংলাদেশে আছেন এবং ইজ প্লেইং এ রোল দেয়ার। তো সবাই মিলিয়ে এখন যে অবস্থায় আছে, ওনাকে দেশের বাইরে নিয়ে ইংল্যান্ডে বা কোথায় নিয়ে চিকিৎসা করা যায় কি না, উনি কি এটা টলারেট করতে পারবেন কিনা, এগুলো নিয়ে চিন্তা ভাবনা চলতেছে। তো যে অবস্থা আছে, মানে আমি এজ এ ফিজিশিয়ান হিসাবে, এই একই লাইনের ফিজিশিয়ান হিসেবে আমি বলবো যে ভেরি ক্রিটিক্যাল, এবং প্রগনোসিস খুব একটা ভালো না। তো বাকি আল্লাহর উপরে, যদি মেজর কিছু করা যায়, ধরেন হার্ট ভালভে যে ইনফেকশন হচ্ছে, এগুলো সার্জারি করা হবে, এগুলো একটা বিরাট ব্যাপার। এটা উনি টলারেট করতে পারবেন কি না, এই জন্য ওষুধ দেওয়া হচ্ছে, স্পেশাল মেডিসিন দেওয়া হচ্ছে, এখন বাকি আল্লাহর উপরে। সো প্রগনোসিস ইজ নট সো গুড। দেখা যাক, আজকে তো দিন হচ্ছে আমার বাংলাদেশে। সো হোয়াট হ্যাপেন? থ্যাংক ইউ সো মাচ। ইফ এনি প্রোগ্রেস অর এনি আপডেট আপনি আমাদের জানাবেন আশা করি। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। জনাব ইব্রাহিম সিদ্দিক, আপনাকে জানতে চাই যে আপনি জানেন যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন
ওনারা আপনার যা রাজনৈতিক সিটিজেনশিপ শপথ অনুষ্ঠান ছিল, যেটা আমরা কখনো দেখি নাই। এই সিটিজেনশিপ শপথ অনুষ্ঠানের যারা এই যে ব্ল্যাক লিস্টের যে দেশগুলো আছে, এই দেশগুলোর নাগরিক যারা আজকে বা এই কয়দিনে ওনাদের সিটিজেনশিপ ওথ নেওয়ার কথা, শপথ নেওয়ার কথা, এটা স্থগিত করে দিয়েছে। হোয়াট ইজ দ্য মেসেজ? কি জন্য এটা করা হলো? স্পষ্ট যে এমনিতেই ইমিগ্রেশনের উপর একটা কড়াকড়ি আমি তো শুনতে পারতেছি, মানে আমার কথা কি যখনই ওই একটা সরকারি ব্যাপার সেবা বলতে যাই তখন আপনি শুনেন না, আর বাকি সবাই শুনতেছে। মানে মানে আমি তো দেখি যে সবাই শুনতেছে। এখন কি শুনতেছেন আপনি? এখন আমি খুব আপনারে আমার আপনার কান পর্যন্ত পৌঁছানো আমার জন্য প্রধান সমস্যাটা হচ্ছে যে আপনি শুনেন না, কোনটা শুনেন আর কোনটা শুনেন না, এটা আমার জন্য বোঝা খুব মুশকিল। এটা যাই হোক, আপনার প্রশ্নের জবাবটা আমি দিই। প্রশ্নের জবাব হচ্ছে যে ইমিগ্রেশন নিয়ে একটা সহজ ব্যবস্থা আমরা তো এখন আশা করি না। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেছেন, ইমিগ্রেশনকে তিনি রিসাফল করবেন, ইমিগ্রেশনকে শক্ত করবেন। তাকে যারা ভোট দিয়ে অধিকাংশ মানুষ প্রেসিডেন্ট বানিয়েছে তাদেরকে খুশি করার জন্য তিনি করবেন। এর মধ্যে হইল নানান ঘটনা ঘটতেছে। এই যে এর আগে আপনার সুমন বললেন বা মানে আমরা নাজমুলবার কাছ থেকে জানলাম, মানে অনেক সময় আইনজীবীরাও বলতে পারতেছেন না কি হচ্ছে, একটা অস্থিরতা বিরাজ করতেছে। এই অস্থিরতার সময় আপনার এই উজবেক আর একটা কোন জায়গায় আফগানিস্তানে এসে গুলি করলো, ওই আমাদের একজন মহাদেশ প্রেমিক মানে ন্যাশনাল গার্ড, তাদের দুইজনের উপর গুলি করলো, একজন মারা গেল। এটার পরে একটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রশাসনের পক্ষ থেকে দেখেছি বা আমরা দেখতে পাচ্ছি। সেখানে 19টা দেশের উপর যে তাৎক্ষণিক ভাবে একটা মানে খড়গ নেমে আসলো, এবং এইটার পরে আজকে যেটা ভয়াবহ, যেটা নাজমুল ভাই তার ইন্ট্রোডাকশনে বলেছেন যে মানে গ্রিন কার্ড পাওয়ার পর নাগরিকত্ব প্রাপ্তির প্রক্রিয়ার শেষ ধাপ যেটা একটা সিরিমনি, সেখানে সার্টিফিকেট দেওয়া হয়, শপথ দেওয়া হয়। আনটিল ফার্দার অর্ডার ওই সমস্ত দেশ থেকে আসা সমস্ত নাগরিক যারা হচ্ছিলেন তাদেরকে তাদের সমস্ত সিরিমনি সাসপেন্ড করে দেওয়া হয়েছে। এবং এটার স্পষ্ট ব্যাখ্যা কি, কেন, মানে অধিকতর তদন্ত করা। এবং অধিকতর তদন্ত আপনি টার্গেট করে যদি করেন, মানে এইটাকে মানে আমাকে যাচাই করতেই হবে যে এটা সমস্ত বেটিং প্রসেস ভালো হয় নাই। এবং ব্যাপকভাবে দোষারোপ করা হচ্ছে যে সাবেক প্রেসিডেন্ট মানে স্লিপি বাইডেন, যদিও এখনো কিছু মানে মিডিয়া মানে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ঘুমাই যেতেছেন এটা নিয়ে মানে উদ্বিগ্ন, কিন্তু সেই সময় মানে বেটিং প্রসেসটা খুব ভালো হয় নাই। অনেকগুলো ফাঁকফোকর ছিল, মানে অনেক অনেক আবেদনের ধুয়ে সঠিকভাবে তদন্ত করা যায় নাই। এবং প্রশাসন এটা আইন অনুযায়ী তদন্ত করতেই পারে, কিন্তু মূল মেসেজটা আপনার প্রশ্ন যেটা, যে এটা ইমিগ্রেশনের জন্য একটা শক্ত অবস্থা বিরাজ করতেছে, একটা খারাপ সময় বিরাজ করতেছে। খালি এই ক্ষেত্রে না, মানে এখন তো আজকের যেগুলো আপনি হোমল্যান্ড সিকিউরিটি প্রধান কালকেই যেটা বলেছেন, আজকে বিভিন্ন মিডিয়া আসছে যে এই নিষিদ্ধ 19টা দেশের সাথে আরো মানে দেশ যুগ হবে। কেউ বলতেছেন 30টা, কেউ বলতেছেন 32টা। এই দেশগুলা কিসের ভিত্তিতে, কারা সেই দেশ? বলতেছেন থার্ড ওয়ার্ল্ডের দেশ। এই কারা আসতে পারে? এই থার্ড ওয়ার্ল্ডটা কে ডিফাইন করবে? জাতিসংঘেরও 1950-এর পরে মানে থার্ড ওয়ার্ল্ডে কোনো ডিফাইন না। আবার যে সমস্ত দেশে অশান্ত রাজনৈতিক পরিস্থিতি বা একটা অশান্ত অবস্থা বিরাজ করতেছে, এখন ডক্টর ইউনূস সাহেব আমেরিকার খুব ভালো বন্ধু, কিন্তু কেউ যদি বাংলাদেশকে প্রমাণ করতে চায় যে বাংলাদেশে একটা অশান্তির দেশ, এটা তো বলতেই পারে। তো এইসব উৎকণ্ঠা বিরাজ করতেছে। কিন্তু আপনি আবার লক্ষ্য করে দেখবেন, এই যে আপনারা বললেন বা সুমন আপনারা এখানে বর্ণনা দিলেন ছিলাম, ওনার ইমিগ্রেশন আবেদন গৃহীত হয়েছে। সুতরাং ফেয়ার আবেদন যেগুলা থার্টি পার্টি নাই, এগুলো তো আবেদন গৃহীত হচ্ছে। তো মানে আমরা দেখি কিন্তু পরিস্থিতি আগের মতো ঢিলা ঢালা না। আইনজীবীরা যেরকম বলতেছেন, আমরা সেরকম জানি যে আমাদের যারা এখানে নতুন করে আবেদন করেছেন বা করবেন বা করার প্রক্রিয়া আছেন, তাদের কাগজপত্র নথিপত্র ঠিক আছে কিনা, এবং প্রত্যেকের ইমিগ্রেশন কেসটা আলাদা আলাদা, সবার গোপন বিষয়গুলো সবাই জানেন। তো এই সমস্ত ব্যাপারে প্রিকশন নেওয়া, পূর্ব প্রস্তুতি নেওয়া, এইসব দরকার। আবার আরেকটা জরুরি তথ্য হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এবং মানে হোমল্যান্ড সিকিউরিটি প্রধান যেটা বলেছেন যে অনেকেই আমেরিকায় আছে, আমেরিকার যোগ্য নাগরিক না, আমেরিকা তাদের কোনো প্রয়োজন না, এবং আমাদের ট্যাক্সের পয়সায় বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে মানে আমাদেরকে ফতুর করতেছে। এটা একটা অ্যালার্মিং। এই যে ফুড স্ট্যাম্প, মেডিকেড, এইসবের অ্যাবিউজ যারা করছে,
নেটওয়ার্কের প্রতি আঙ্গুলি নির্দেশ করা হচ্ছে। তো এটা 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 মানে আমাদের কমিউনিটি এসব ব্যাপারে সতর্ক থাকা উচিত। জি আবু তাহের সাহেব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। নাজমুল হাসান, আপনার কাছে জানতে চাই যে আপনি কি মনে করেন যে আরো যে দেশ বাড়াতে পারে, বলছে যে এই 19 দেশের বাইরে আরো দেশ যুক্ত হতে পারে, আপনার হোয়াট ইজ ইউর অপিনিয়ন? আর একটা জিনিস উনি বলছে স্লিপি বাইডেন, ট্রাম্প always accused, but he is also very sleepy. Oftenly we found him, he's sleeping, he's talking, but his eyes is sleeping. আমি আসলে আরেকটা জিনিস একটু ক্লিয়ার করি, আমি এটা নিউজ আপডেটও বলেছিলাম যে প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্বভার গ্রহণ করার পরে পর্যন্ত 100 জনেরও বেশি ইমিগ্রেশন জাজকে চাকরিচ্যুত করা হয়েছে, শতাধিক। এবং আরেকটা কথা খুব পরিষ্কার, যেদেরকে চাকরিচ্যুত করার ব্যাপারটা 1, 2, 3, তার কারণ এরা ডিপার্টমেন্ট অফ জাস্টিসের কর্মচারী। যদিও এদেরকে বলা হয় জাজ, কিন্তু এরা ডিপার্টমেন্ট অফ জাস্টিসের কর্মচারী, এরা কোনো ফেডারেল কিংবা স্টেট আদালতের অধীনে না। এটি একটা ব্যাপার। আরেকটি ব্যাপার যে কারণে যে চাকরিচ্যুতির কথা বলা হচ্ছে সেটা হচ্ছে, যেমন ধরেন আমি একটু উদাহরণ দিই, এটা অ্যাটর্নি মিজান সেদিন কিছুটা ইঙ্গিত দিয়েছেন, স্পষ্ট করেননি যদিও। সেটি হচ্ছে যে এই ভ্যাটিং এর ব্যাপারটা যুক্তরাষ্ট্রে এতদিন এতটা গুরুত্ব পায়নি। কারণটা হচ্ছে যে এর আগে যাদেরকে ধরা হয়েছে অভিবাসী ছিল, তাদের ইমিগ্রেশন রেকর্ডকে এইভাবে খতিয়ে দেখার মতো সুযোগ ছিল না ফেডারেল গভর্নমেন্টের কাছে। যেমন ধরেন একজন অভিবাসী যদি এদেশে 20 বছর আগে এসে থাকে, তার গত 20 বছর রেকর্ড ফেডারেল সরকারের হাতে ছিল না, কিন্তু এখন সেটি আছে। এইটি হচ্ছে একটি মূল সমস্যা, মূল ব্যাপার। আরেকটি ব্যাপার হচ্ছে যে আপনি জানেন যে জাতির, একটু আগে ইব্রাহিম চৌধুরী বললেন যে জাতিসংঘের কোন তৃতীয় বিশ্বের দেশ বলে কোন এরকম লিস্ট নাই, তারিখ নেই। এটা হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট দিন কয়েক আগে ক্লিয়ার করেছে। সেটা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে যে সমস্ত দেশগুলোর উপর ট্রাভেল ব্যান দেওয়া হয়েছিল, মূলত যে দেশের নাগরিক, যে সমস্ত দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে আসার ব্যাপারে বিভিন্ন ধরনের ব্যান, নিষেধাজ্ঞা জারি করেছিল, সেগুলোকেই এখন হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট প্রাথমিকভাবে, আমি আবার শব্দটা ব্যবহার করি, প্রাথমিকভাবে তাদেরকে বেছে নেওয়া হচ্ছে ইমিগ্রেশনের ব্যাপারে, অভিবাসনের ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য। এটি হচ্ছে একটি। আর দ্বিতীয় যেটি, সেটি হচ্ছে যে এখন ফেডারেল গভর্নমেন্ট যেহেতু তাদের আরো অনেক বেশি রেকর্ডের কাছে অ্যাক্সেস আছে, যেমন ধরেন একজনকে গ্রিন কার্ড দেওয়া হয়েছে ইতিমধ্যে, 10 বছর ধরে তিনি গ্রিন কার্ড ধারীও, কিন্তু 12 বছর আগে তিনি একটি অপরাধ করেছেন। সেটি 10 বছর আগে যখন তাকে গ্রিন কার্ড দেওয়া হয়, তখন সেটি তিনিও জানাননি, আর যারা গ্রিন কার্ড ইস্যু করেছেন কিংবা গ্রিন কার্ডের সিদ্ধান্ত দিয়েছেন তারাও জানতেন না। কিন্তু এখন 12 বছর আগে সেই রেকর্ডটি তার ফাইলে চলে এসেছে। এখন যখনই তিনি এই দেশে এন্ট্রি করতে চান কিংবা কোনো না কোনো ভাবে ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থা তার আইডি চেক করেন, তখন দেখতে পান যে না, এই ভদ্রলোকের তো ক্রিমিনাল অফেন্স আছে, তিনি তো দোষী সাব্যস্ত হয়েছেন, মিসডেমিনার হয়েছেন, অতএব হি ক্যানট গেট দ্য গ্রিন কার্ড, হি ক্যানট হ্যাভ গ্রিন কার্ড। এইটাই হচ্ছে মূল সমস্যা এখন। যে কথাটি গত কয়েকবার এই অনুষ্ঠানে আমি বারবার বলার চেষ্টা করেছি, যে প্রেসিডেন্ট ক্লিনটনের প্রশাসনের দ্বিতীয় মেয়াদের শেষ থেকে যখন যুক্তরাষ্ট্রের সবগুলো স্টেটের বিভিন্ন ট্রাফিক রেকর্ড, কনভিকশন রেকর্ড, আদালতের রায়ের রেকর্ড সবগুলো ফেডারেল ডাটাবেসে ইনক্লুড করা হচ্ছে, ক্লাউড বেস সিস্টেমে ইনক্লুড করা হচ্ছে। এই ক্লাউড বেস সিস্টেমটা কি? ক্লাউড বেস সিস্টেম হচ্ছে ইজিলি রেকর্ড, এমনকি আপনার কোর্ট ডেট কবে, কোন দিন, এই ধরেন একজনের নাম আমি ধরলাম আব্দুল রফিক। এই আব্দুল রফিক গত 25 বছর আমেরিকা আছে, 25 বছরে সে কি কি করেছে, কয়টা ট্রাফিক ভায়োলেশন ছিল, তার বিরুদ্ধে কোন জাজমেন্ট আছে কিনা, আনপেইড টিকিট আছে কিনা, সমস্ত কিছু এদের কাছে আছে। এইটাই হচ্ছে বিপদের কারণ। এবং এই বিপদটা আমি যেটা কয়েকদিন আগে অনুষ্ঠানে বলেছিলাম, যে যাদের সন্দেহ আছে তারা কোনো না কোনো ভাবে ট্রাফিক লাইট, এমনকি রেড লাইট ক্রস করেছেন, টিকিট খেয়ে ফেলছেন, টিকিটের গুরুত্ব দেননি, সেটিও কিন্তু এখন তাদের নামে লিপিবদ্ধ। অতএব তারা যদি গ্রিন কার্ড পেয়েও থাকেন, ওই যে একটা অফেন্স তাদের বিরুদ্ধে রয়ে গেছে, সিবিপি অর্থাৎ কাস্টমস এন্ড বর্ডার পেট্রোল, তাদেরকে ডিনাই করতে পারে অ্যাক্সেস, তাদেরকে ডিটেনশনে নিয়ে যেতে পারে। যদি ভিসাধারী হয়ে গিয়ে আবার আমেরিকাতে ধরেন 10 বছরের ভিসা আছে, রিএন্টার করতে চান, তাদের রিএন্ট্রি নাও দিতে পারে। এগুলি হচ্ছে নতুন ধরনের বিপদ যেগুলি এখন মোকাবিলা করতে হচ্ছে। আর সেকেন্ড কথা যেটা আমি বলার চেষ্টা করতেছি, সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন পদ্ধতিতে অ্যাসাইলাম অনুমোদন করার ব্যাপারটি সবচেয়ে সহজ হয়ে দাঁড়িয়েছিল প্রেসিডেন্ট বাইডেনের শেষ 3 বছর।
এবং এই শেষ 3 বছরে এমন সব কাগজপত্র দাখিল করার পরও অনেকেই রাজনৈতিক আশ্রয় পেয়েছেন। রাজনৈতিক আশ্রয়ের ব্যাপারটি কঠিন করা হয়নি, এমনকি ইলিগেল এন্ট্রি অর্থাৎ সীমান্ত দিয়ে লিগেল এন্ট্রি নাই, ইলিগেল এন্ট্রি দেওয়া লোকজনদেরকেও মানবিক কারণে বলা হচ্ছে, যদিও সেই সময়কার প্রশাসন থেকে মানবিক কারণে তাদের রাজনৈতিক আশ্রয় মঞ্জুর করা হয়েছে, যেটি হয়তোবা বর্তমান ট্রাম্প প্রশাসন দায়িত্বে থাকলে করতেন না। এবং এই বিষয়টি ট্রাম্প প্রশাসনের জন্য ফ্ল্যাগ হিসাবে দেখা দিয়েছে এবং সেই জন্যই তারা ঢালাও ভাবে একজনের অপরাধের জন্য সবাইকে শাস্তি দেওয়ার পন্থাটি বেছে নিয়েছেন, যদিও সেটি মানবিক নয়, জাতিসংঘই বলার চেষ্টা করছে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করি, আজকেও 4 ঘন্টা আগে আরেকজন আফগান নাগরিককে গ্রেফতার করা হয়েছে সন্ত্রাসী হিসাবে। অতএব এই দেশে আমি যে কথাটা বলার চেষ্টা করছি, এবং এর পাশাপাশি যখনই কোনো আফগান কিংবা কোনো মুসলিম দেশ থেকে কাউকে গ্রেফতার করা হয়, আপনি যদি ফেসবুকে অতটা নাই, যারা টুইটারে আছেন, টুইটারে যদি আপনারা যান তখন দেখবেন যুক্তরাষ্ট্রে ইমিগ্রেন্ট বিরোধী মনোভাবটা আমেরিকানদের কাছে কতটা তীব্র, সেটি যারা টুইটার ফলো করেন তারা দেখবেন। এবং এই টুইটার যারা ফলো করেন তারা লক্ষ্য করবেন যে 1, 2, 3 যখনই একজন এই ধরনের আসে তখনই তাদেরকে ইসলামিক জিহাদিস্ট বলা হয়। এবং সর্বশেষ যে টুইটার গুলো আমি দেখেছি তাতে দেখছি যে বলা হচ্ছে যে এই ইসলামিক জিহাদিরা আমেরিকাতে আইন, সমাজ, সভ্যতা সবকিছু পরিবর্তনের চেষ্টা করে। এইগুলি হচ্ছে মাধ্যমে হোয়াইট সুপ্রিমেসি বলেন আর যেটাই বলেন, তাদেরকে বিভিন্নভাবে চাঙ্গা রাখার কৌশল, এবং পরবর্তীতে সেটা অভিবাসীদের জন্য সমূহ বিপদের কারণ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইব্রাহিম সিদ্দিক জি। আপনাকে ধন্যবাদ। মানে আপনার সাথে লড়াই করে হলো 3 বছর আগে এই কথাগুলোই আমি বলছিলাম, ওয়েল সেড ওই নাজমুল হাসান ভাই, যে এই 3 বছর আগে যখন আপনারা এসো আমার ঘরে এসো বলে আপনারা মানে আপনার না আপনার মানে প্রশ্রয় অনেকে বাদ্য বাজাচ্ছিলেন, তারা আজ কোথায়? সেদিকে আমরা বলছিলাম যে এই সমস্ত জিনিসের কনসিকুয়েন্স আছে, আজকে সেই কনসিকুয়েন্স। আরেকটা উদাহরণ আমার কাছে আছে, ডিটেলস বলতে পারতেছি না, পাবলিক চার্জ নিয়ে একজনকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি কি পাবলিক চার্জের আওতায় আছেন, তিনি বলছেন না, তিনি মনে করছেন ফুড স্টাম্প। সাথে সাথে ও ফেডারেল মানে কর্মচারী অপোজিশন পক্ষ থেকে বলছে যে তুমি তো মেডিকেট দাও, তো ইউ আর লাইং। তখন ওই পাবলিক চার্জের জন্য তাকে অপরাধ দেওয়া হয় নাই, যে মেডিকেট নিয়ে বলতেছে পাবলিক চার্জ নেয় নাই, এই মিথ্যা বলার জন্য তার উপর একটা খরচ নেমে এসেছে। তো এই ধরনের নানা বিষয়ের মধ্য দিয়ে আমাদের যেতে হচ্ছে, এবং আমরা মানে এখন মানে কি হবে এটা আমরা স্পষ্ট জানি না। তবে যাই হোক, আমেরিকান ভালোর জন্য যদি আমাদের প্রেসিডেন্ট এটা করেন, আমাদের মানে আইন প্রতিষ্ঠা আদায় করেন, আমরা এই ভালো উপকৃত হব। আর আমরা মনে করি যে যারা মানে উপেক্ষিত হচ্ছেন, যারা নানানভাবে দেশে আশ্রয়প্রাপ্তরা করেছিলেন, তাদের আশ্রয়ের আবেদনগুলো নিয়ম অনুযায়ী দ্রুত সমাধান হবে, এই ব্যাপারে আমাদের একটা প্রত্যাশা থাকবে। জি আবুল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। টুডে অর টুমরো ধরা পড়েই, এবং সেই লিগ্যাল সিস্টেমের অ্যাবিউজের পানিশমেন্টটা যারা অ্যাবিউজ করে তাদের চাইতে বেশি পায় যারা অ্যাবিউজ করে না। থ্যাংক ইউ। সো আমার মনে হয় যারা ওই যে স্পন্সর করেছেন তারা তাদের উপর তো দায়ভার পড়তে পারে এখন, রাইট? করতে পারে, অবশ্যই অবশ্যই বলতে পারে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ জনাব নাজমুল হাসান, থ্যাংক ইউ ইব্রাহিম সিদ্দিক খোকন, থ্যাংক ইউ আর যারা সম্পৃক্ত হয়েছিলেন আজকে। দর্শক, আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।